আমার সব শাড়ি পরিয়ে দিয়েছিস। আর এই গয়নাগুলো, এগুলো আমার গয়না, আমায় দে। তুমি হলে সৎ মা, আর তোমার যেটা জায়গা তুমি সেখানেই পৌঁছে গেছো, এই ঘরের বাইরে। খোলো না, খোলো, খোলো তো। চুটকি, খোল দরজা। শাড়ি, আমার গয়না। হে ভগবান, এ তো ভোরের স্বপ্ন। এবার কি হবে? এটা সত্যি না হয়ে যায়। এই দুই বোনের মনে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা বাস্তব হতে দেব না আমি, কখনো না। কি হয়েছে মা? কি হলো বলবো তোকে? হ্যাঁ, তোমাদের মাথায় আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তাতে তোমাদের সফল হতে দেব না। আমরা তো কিছুই করিনি। কিছু করিসনি, আর করতেও পারবি না। ঘুম হয়েছে তোমাদের মহারানীদের? হয়েছে তো? এবার উঠে জলখাবার কে বানাবে আজ বলতে হবে তোদের। মায়ের আবার কি হলো? কিছু না, চল। চা আনি? হ্যাঁ চা। তুমি চা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আমি গিয়ে জলখাবার বানাচ্ছি। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ, আজকে আমরা দুজনে একসাথে খাবো। সব ফরমাইশ একবারই করতে হবে তাই না? ফ্রেশ হতে যাচ্ছি, তোমার এই সমস্যার জন্য নয়। তোমাকে আমি বহুবার বুঝিয়েছি এখান থেকে বেরিয়ে আগে আমাকে কাজে যেতে হয়, তারপর আমাকে বাড়ি আসতে হয়। তাও রোজ সেই নাটক। আমি তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই, তোমার সারা জীবনের সঙ্গিনী হতে চাই। এই রোজ রোজ নাইট ডিউটি আমার আর ভালো লাগছে না। আর আমি কি এমন চাইলাম? আচ্ছা রাগ করো না, তুমি শুধু আমার জীবন নও, আমার প্রাণ। তোমাকে বোঝাবো কি করে যে তুমি বাড়ি কাজ আমাদের সবকিছু সামঞ্জস্য মিলিয়ে চলতে হবে। বাড়িতেও যেতে হবে, কাজেও যেতে হবে আমাকে। কাজে যদি না যাই তাহলে সংসার চলবে কি করে, তাই না? আচ্ছা এখন আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। আরে একটু হেসে দিন। রোজ রোজ একই ড্রামা। এখন তো বাড়িতে গিয়ে জানি না আবার কোন ড্রামা এখন দেখতে হবে আমাকে। ছোটি, হোমওয়ার্ক হয়ে গেলে নিচে চলে আসিস। ঠিক আছে।
হ্যাঁ মা। এসব কি? আমার এত দামি বেনারসি শাড়িটার এই হাল? মা আমি খেয়াল করিনি। খেয়াল করিনি? হ্যাঁ? কোথায় থাকে তোর খেয়াল? হ্যাঁ, টিভি আর সিনেমাতে এক্ষুনি বের করছি তোর সব খেয়াল। কোনো কাকি কাজে মন নোংরা নেই। করলো কাপড়টা, এতে দিদির ভুল কোথায়? ফুটের একটা পুচকে মেয়ে আর আমার মুখে মুখে কথা দেখাবো মাঝে তোকে দু ফুটিয়া? হ্যাঁ? বড়দের মুখে মুখে চোখা করা শিখেছিস? দাঁড়া তুই, এবার বুঝবি। এক্ষুনি মজা দেখাচ্ছি। না না মা না 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 না, এবার মেরো দেখছি না। উচিত দিদি, শিক্ষা আমাকে দিতে বাঁচা হবে। বলছে, আমাকে হ্যাঁ? বাঁচা। মা মা ছাড়ো, মা ছাড়ো, মা ক্ষমা করে দাও ওকে, ও আর কখনো করবে না। আর যদি আমার মুখে মুখে কথা বলে দুজনের নলি কেটে দেবো, বুঝেছিস? হুঁ, ঠিক করে ধর শাড়িটা। আমার জন্য তোর কাজ কত বেড়ে গেল। তোর তোর কারণে মানে? পাখি নোংরা করেনি শাড়িটা, আমি জেনে শুনে শাড়িটা ইচ্ছা করে নোংরা করেছিলাম। ছোট তুই কেন করিস এরকম? কি পাস তুই এসব করে? এসব করেও আমাদের জীবন তো পাল্টাবে না। না দিদি, আমরা আর এভাবে বাঁচতে চাই না। দেখবি আমাদেরও টাইম আসবে। ও আসার আগে খাবারটা খেয়ে নি। এসে গেল নাকি? এই, এই, ছুটকি দাঁড়া। এসে গেছো তুমি? হ্যাঁ, চলে এলাম। বললে আরো একটু পরে আসতে পারি, ততক্ষণ তুমি এই ভাতের পাহাড় খেয়ে নাও। এইসব কি বলছো? খাবারটা তোমার জন্য বেড়েছি। একটা কষিয়ে থাপ্পড় মারবো। এই খাবার তো তোমার জন্য এনেছি। আচ্ছা আচ্ছা, তুমি মুখটা খারাপ করছো কেন? ছাড়ো না, হাত মুখ ধুয়ে নাও আর খাবার খেয়ে নাও। না, আমার চিন্তা করো না, তুমি নিজেই গেলো। আরে শোনো না। মা, খাবারটা এবার কি করবে? পরে খাবে? চুপ কর। খাবারটা কি হবে? ভেতরে রাখ খাবারটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে। কত কাজ করো তুমি, হ্যাঁ? 1 বছর ধরে 18 ঘন্টা ধরে নাইট ডিউটি। কেউ এত কাজ করে নাকি? আরে কাজ যদি না করি তাহলে তোমার ওষুধ খাওয়া দাওয়া কি করে হবে? কত খেয়াল রাখো তুমি আমাদের, হ্যাঁ? সেই জন্যই তো আমাদের এখনো ভালোবাসা আছে। আচ্ছা আমি বলছিলাম কি, ওই যে মুরারি আছে না, আরে ওই যে শাড়ি বিক্রি করে, ওখানে আমার একটা 2000 টাকা শাড়ি পছন্দ হয়েছে। আসলে কি হয়েছে, 1000 টাকা তো আমার কাছে আছে, 1000 টাকা তুমি দিয়ে দেবে। হ্যাঁ, তোমার বাবা তোমাকে এখানে আমার রক্ত চুষতে পাঠিয়েছে। একটা ছেলের দরকার ছিল, সেটা তো তুমি দিতে পারলে না। প্রত্যেক সপ্তাহে তোমার শাড়ি চাই। একটা শাড়ির কথা বলেছিলাম আর তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে এসেছি এখানে, তোমার দুটো মেয়েকে দেখাশোনা করে বড় করছি, আর তার এই প্রতিদান দিলে তুমি? আমার কি দুঃখ হয় না এতে? তুমি না আমার একদম মাথা খারাপ করতে যেও না, না হলে বিষ দিয়ে কানে মেরে ফেলে দেবো তোমাকে। ঠিক আছে, তুমি কেন প্রাণ নেবে? আমি নিজেই বিষ খেয়ে নিচ্ছি, সেটাই ভালো হবে। চলেই যাবো আমি, মরে গেলে ভালোই হবে। কিছু চাই মা? হ্যাঁ চাই। বিষ দিতে পারিস আমাকে? দে বিষ আমাকে। বাড়িতে বিষ নেই ঠিকই, কিন্তু ওই দেখো ফিনাইলের বোতল, বিষের মতোই কাজ করবে। ঠিক বলেছিস, এটাই তো ফিনাইলের বোতল। এক্ষুনি খেয়ে নেবো আমি। ছাড়ো, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে, আমি খেয়ে নেবো। আজকে এটা খেয়ে আমি মরেই যাবো। এটা কি নতুন নাটক চলছে আবার? ফিনাইল খাওয়াচ্ছিলি আমাকে? হ্যাঁ, ফিনাইল খাওয়াবি আমাকে? ধর এটাকে, ধর, নে। ছাড়ো মা, আমাকে ছাড়ো। মা ছাড়ো, ছেড়ে দাও। মা চল, কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। মার ভিতরে। ছাড়ো
যা। দিদি আরে তুমি, কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, কিছু না। দাঁড়াও, আমি তোমার মুড ভালো করে দিচ্ছি। দেখো, সন্দেশ শুধু তোমার জন্য বানিয়েছি, খেয়ে দেখো। এত আপ্যায়ন? পাঠাকে বলি দিতে চাও নাকি? আমি তোমার জন্য নিজের হাতে সন্দেশ বানালাম, তোমাকে নিজের হাতে খাওয়ালাম, তাও তোমার মুখে ভালো কথা নেই। আরে মাফ করে, আসলে কি জানো তো, সারাদিন তো বিষই পান করে যাচ্ছি। আচ্ছা, এই মিষ্টিটা কোন খুশিতে? সত্যি? আরে আচ্ছা, তুই কেন মাকে বিরক্ত করিস বল? আমি কি করেছি দিদি? দেখ, তুই যাই করেছিস সেটা কখনো আর করিস না। যদি মায়ের মাথা খারাপ হয়ে যায় তাহলে আমাদের ঘর থেকে বার করে দেবে। তারপরে তুই ভেবেছিস আমরা কোথায় যাব? বাবা কিচ্ছু বলবে না যখন মা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে? ও আমাদের সাথে এত কিছু করে, এখনো অবধি বাবা কিছু বলেছে? আর তাছাড়াও বাবার কাছে তো আমরা বোঝই। তুই দেখিস দিদি, মা আমাদের সঙ্গে যা করেছে না, মায়ের সঙ্গে সেরকমই হবে। না ছোটি, এরকম বলতে নেই। ভগবান আছে না, উনি সব ঠিক করে দেবেন। কথায় বলে সম্পর্কের গুরুত্ব দিলেই একটা পরিবার সুখে থাকে। আর পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে মানুষের চরিত্র নির্মাণ হয়ে থাকে। দুবে পরিবারের সম্পর্ক তো ছিল, কিন্তু সেগুলো কেবল বিদ্বেষের ভিতের ওপর দাঁড়িয়েছিল। বুলবুল নিজের সৎ মেয়েদের প্রতি কেবলমাত্র সৎ মায়ের মতোই ব্যবহার করছিল, কিন্তু এটার সম্পূর্ণ সম্ভাবনা ছিল যে ও পিঙ্কি আর ছোটির মাধ্যমে নিজের জীবনে একজন সন্তানের অভাব পূরণ করতে পারে। কিন্তু ও কখনোই এই সৎ সম্পর্ককে সম্পূর্ণ নিজের বলে ভাবতে পারেনি। নিজের মেয়েদের কাছে অসুরক্ষিত অনুভব করা বুলবুল কখনোই এটা বুঝতে পারেনি যে ওর স্বামী ওর থেকে দূরে সরে যাচ্ছে। পুত্র সন্তানের আশায় সুবোধ জুলির প্রতি আকৃষ্ট হল, আর ও তার এত কাছে চলে গেল যে নিজের পরিবারের থেকে দূরে সরে গেল। আর ওর এই পুত্রলাভের আশাই ওকে কখনো ওর মেয়েদের সাথে একাত্ম হতে দেয়নি। আর দুটো মেয়েই বাবা মার ভালোবাসা পাওয়ার জন্য কাতর হয়ে উঠেছে। এখন কেবল এটাই দেখার যে সুবোধের এই পুত্রলাভের আশা এদের জীবনে আর কি কি ঝড় তুলতে চলেছে। কে তুমি? জুলি, জুলি ব্যানার্জি। জুলি ব্যানার্জি? এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। শোনো না, ওকে। আরে আমি পরিচয় দিতে ভুলেই গেছি। এ হলো জুলি ব্যানার্জি দুবে, আমার বিয়ে করা তৃতীয় পক্ষের বউ। চলো। তুই করবি আমার স্বামীকে বিয়ে? হ্যাঁ,
তুই করবি? এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা। বিয়ে করতে এসেছিস, এক্ষুনি মজা দেখাবো। আমার স্বামীকে বিয়ে করবি? করাচ্ছে বিয়ে আমি। পুড়িয়ে ছাই যদি না করি আমি, আমার নাম বদলে ছাড়ো। ফেলবো। ছাড়ো আমাকে, ছাড়ো এটাকে। তোমাকে মেরে ফেলে দেবো যদি ওর এক ফোঁটা আঁচড় লাগে তো। এ আমার আসন্ন বাচ্চার মা। এ এখানেই থাকবে আর আমি ওকে বিয়েও করব। ছাড়ো আমাকে। আইনত তোমার স্ত্রী আমি, আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আইন শেখাচ্ছ আমাকে? তোমাকে এখানেই জ্বালিয়ে ছাই করে দিতে পারি। শোনো, কেন তুমি এই পাপ কাজ করবে? হ্যাঁ, আমি আমি কথা বলছি দিদির সাথে। দিদি, আমি এখানে তোমার বাড়ি মানে তোমার ঘর ভাঙতে থোড়াই না এসেছি। আমি তো শুধু এখানে তো আমার ভালোবাসার সন্তানকে ওর বাবার পরিচয় দিতে এসেছি। আর তুমিও তো এই বাচ্চাটার বড় মা হবে, তাই না? তাই তো, তুমি বড় মা আর আমি ছোট মা, আর আর এরা দুজন ওর বড় দিদি হবে, তাই না? আমরা সবাই না খুব ভালোবেসে একসাথে থাকবো, ফ্যামিলির মতো। যদি তোমার এই নাটক এবার শেষ হয়ে থাকে তাহলে ঘরে গিয়ে জুলির থাকার ব্যবস্থা করে দাও। চলো জুলি। এই, কোথায় বসছিস তুই? হ্যাঁ, ভগবান যে এই মুখটার মধ্যে দুটো চোখ দিয়েছেন সেটা কি নষ্টামি করার জন্য? হ্যাঁ, দেখতে পাস না নাকি তুই? হ্যাঁ, ওখানে তোর বিছানা করা হয়েছে। ক্ষমা করে দাও দিদি, যদি তুমি চাও আমি ওদিকে গিয়ে শুই তাহলে আমি ওখানেই শোবো। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? কেন নিচে শোবে তুমি? কোনো অসুবিধা নেই সুবোধ, আমি তো এখানেই আছি নিচে, কোনো অসুবিধা হবে না আমার। দেখো, নিজের সন্তানের ব্যাপারে ভাবো। তোমার এখন বিশ্রামের দরকার। তুমি যদি নিচে শুয়ে পড়ো তাহলে কোনো পাহাড় ভেঙে পড়বে না। তুমি সামনে থাকলে খুব ভালো লাগে। আরে আমার কথা শোনো, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আজ। সত্যি বিশ্বাস করো, আমি শপথ নিয়ে বলছি। আরে আমি পরিচয় করাতে তো ভুলেই গেছি। এ হলো জুলি ব্যানার্জি দুবে। দেখো, নিজের সন্তানের ব্যাপারে ভাবো। তোমার এখন বিশ্রামের দরকার। তুমি যদি নিচে শুয়ে পড়ো তাহলে কোনো পাহাড় ভেঙে পড়বে না। ও বাবা রে, কি মাথা যন্ত্রণা। পিঙ্কি, হ্যাঁ মা। চাটা আজকে পাবো কি নাকি যোগ্য করতে হবে চায়ের জন্য? এমনিতেও এ বাড়িতে যোগ্য করাতেই হবে। এ নাও মা, মাথা টিপে দেবো কি? গলাটা টিপে দিবি আমার মা? সকাল সকাল এইভাবে বলতে নেই দিদি।
এই দিদি, রাত্রে তুমি কখন রুম থেকে বেরিয়ে গেলে? আমি তো বুঝতেই পারিনি। খারাপ লেগেছে? ক্ষমা। এই দিদি, ওই সুবোধ না একটু আগে স্নানে গেছে। তুমি চট করে আমার জন্য জলখাবার বানাও। এমনিতেই সুবোধ কাল রাত্রে বলছিল তোমার হাতের রান্না নাকি খুব ভালো। আমাকে এত বোকা ভাবিস না তুই, হ্যাঁ? জানিস না তুই আমাকে? আমার নাম বুলবুল ঝা দুবে। আর তোর সব চালাকি না আমি খুব ভালো করে বুঝি। নালিশ করবি? হ্যাঁ, নালিশ করবি আমার নামে? হ্যাঁ, যা গিয়ে নালিশ কর। কাউকে ভয় পাই না। বুলবুল ঝা দুবে, আমি তোমাকে খুব ভালো করে চিনতে পেরেছি, কিন্তু তুমি আমাকে একদম চিনতে পারোনি। মধু ঝরে না আমার মুখ থেকে, বিষ ঝরে বিষ, যেটা তোমার জীবনের মধ্যে না ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। আর এবারে তুমি না যতই চেষ্টা করে নাও বের করতে পারবে না। এই জন্য চুপচাপ আমি যা বলছি করতে থাকো। যাও, খাবার বানাও। এমনিতেও আজকে আমি ভালো কিছু খাবো। আমি তাড়াতাড়ি খাবারটা বানিয়ে দিচ্ছি। বাবা, তুমি তো এখনো অনেক ছোট। তোমার মা আছে না, ও বানিয়ে দেবে খাবার, ঠিক আছে? দিদি, এসব কি হচ্ছে? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। মনে হয় আমাদের টাইম এসে গেছে। না ছোটি, এটা যাই হচ্ছে একদম ঠিক হচ্ছে না। আমার মনে হয় সময় আরো খারাপ আসছে। আরে এদিকটা দেখো না। জানো সুবোধ, দিদি না খুব ভালো, আমার জন্য ভালো জলখাবার বানাচ্ছে। আমার তো মনে হয় মেজাজ ঠিক হয়ে গেছে। তুমি তো এক রাত্রেই পাল্টে দিলে ওকে। আমার কাছে জাদুর কাঠি আছে। কাঠি? কাঠি কি? আরে আমার বোকা বাবু, জাদু কাঠি মানে ভালোবাসার জাদু। আচ্ছা, তাহলে আমি বুদ্ধু। আমি কাউকে ভয় পাই নাকি? দিদি এসো না, তোমারই তো ঘর। খাবার থেকে দারুণ সুগন্ধ বেরোচ্ছে, কিন্তু মনে হচ্ছে দিদি খুব ভালোবেসে খাবারটা বানিয়েছে। দিদি, আমাকে একটা সাহায্য করো না। আমার কাছে না আর কোনো শাড়ি নেই পরার জন্য, তোমার একটা শাড়ি দাও না। ঠিক আছে, দিচ্ছি পুরনো শাড়ি বের করে। পুরনো শাড়ি কেন? তোমার কাছে এতগুলো নতুন শাড়ি আছে, তার মধ্যে একটা দিয়ে দাও। তুমি একটা কাজ করো, আলমারির চাবিটাই ওকে দিয়ে দাও। চাবি? আমি ওকে চাবি দেব না। কি বললে? সুবোধ, ছেড়ে দাও। তুমি এর ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। তুমি কিছু বুঝতে পারছো না। আমি এই বাড়ির বউ আর তোমার আইনত স্ত্রী। যা খুশি হয়ে যাক, আমি ওকে চাবি দেব না। তর্ক করছো? কোমরে চাবি ঝুলিয়ে রাখলে কেউ স্ত্রী হয়ে যায় না। স্ত্রী হওয়ার কোন মহাদায়িত্ব পালন করে এসছো তুমি? একটা ছেলেও তো দিতে পারলে না। কথা বলছে, চাবি দাও। দাও চাবি। না,
বেরো কি করছো তুমি? এমন কেন করছো? বেরো। ঠিক আছে। জুলি, আরে কোথায় গেলে তুমি? আরে লেট হয়ে যাচ্ছি। এইসব কি পড়েছো তুমি? এইসব পড়ে তো তুমি কখনো বাইরে যেতে না। কতবার বলেছি যে বাইরে যাওয়ার সময় পথ আটকিও না, কিন্তু তোমার মাথায় না ছাই ভরা রয়েছে। বাহ, দেখে মনে হচ্ছে তো এই শাড়িটা তোমার জন্যই বানানো হয়েছে। একদম মানিয়েছে। ও কি যেন বলে, বংশের লাগছে, বংশের। দিদি, আমরা দুজনে না একটু বেড়াতে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। হ্যাঁ, তুমি যেন চিন্তা করো না, ঠিক আছে? যাওয়া যাক। কি এমন আছে ওর মধ্যে? মা, উনি হলেন রানী, রানী, আর তুমি হলে আমাদের সৎ মা। একটা টেনে চড় মারবো, যা এখান থেকে। বমশেল শেখাচ্ছে। দিদি, কি করেছো এসব? যদি তোমার আমার মতন হওয়ার ইচ্ছা হয়েছে তো আমাকেই বলতে পারতে, আমি তোমায় শিখিয়ে দিতাম। কিন্তু একটা ব্যাপার তো আছে, তোমার না বয়স হয়ে গেছে, ভালো দেখায় না তোমাকে। আচ্ছা, যদি তুমি সত্যি চাও যে আমার মতো তোমায় দেখাক, আমি শেখাবো, আমি শিখিয়ে দেবো সব তোমায়। কিন্তু সেই দিন শেখাবো তোমায় যেদিন তুমি সুবোধকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেই দিন। ঠিক আছে না দিদি? কি মা, তুমি কি সত্যি সত্যি রানী হতে চেয়েছিলে? এবার বুঝতে পারছো আমাদের ওপর কি হতো? যেরম কর্ম সেরম ফল। ছোটি চুপ কর, আর যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। মা, তুমি ছোটিকে ক্ষমা করে দাও, ও এখন অনেকটাই ছোট। ওর মধ্যে ছেলে মানুষই আছে? তাহলে তোমার বুদ্ধি কি ঘাস কেটে গেছে? মানে হলো এটা পিঙ্কি, যে যতদিন আমি সহ্য করতে পারবো আমি থাকবো। যেদিন সহ্যের সীমা পেরিয়ে যাবে, তোমাদের বাবাকে ডিভোর্স দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। কিন্তু তোমরা দুজন যে এতদিন
খাওয়া দাওয়া আর কাপড় চোপড় সব এখান থেকে পাচ্ছিলে। যেদিন ওই শয়তানটা এই বাড়িটার উপর কবজা করে নেবে, একটা ছেলের জন্ম দিয়ে তোমার বাবাকে দিয়ে দেবে, সেদিন থেকে তোমরা দুজন তোমাদের দিন গোনা শুরু করে দিও। তোমরা দুজন এমনিতেও তোমাদের বাবার মাথার বোঝা। না না, বাবা আমাদের সাথে এরকম করতেই পারে না। হে ভগবান, যদি যদি তোমরা তোমাদের বাবাকে একটু চিনতে তাহলে সেটা বেশি ভালো হতো। তাহলে মা আমরা কি করব? ওই বাঙালির বাচ্চাটাকে শেষ করতে হবে। যাতে ওই বাড়ি থেকে নিজের থেকেই চলে যায়। না না মা, এটা ঠিক নয়। এই সময়টা ঠিক ভুল বিচার করার সময় নয়, বুঝেছিস? কাজ করার সময়, বুঝে নে। বুলবুল আর দুই বোন পিঙ্কি আর ছোটি এতদিন কেবল ঘৃণার সম্পর্কে আবদ্ধ ছিল, আর এই ঘৃণাই তাদের সম্পূর্ণ আলাদা করে রেখেছিল। কিন্তু জুলি আসার পরে এই বাড়ির সমীকরণটাই পাল্টে গেছিল। মানছি যে সুবোধ আর জুলির সম্পর্ক অবৈধ ছিল, কিন্তু হঠাৎ করে আসা এই দুর্যোগকে সামলানোর জন্য বুলবুল পুলিশেরও সাহায্য নিতে পারত। কিন্তু ঘৃণা আর অসন্তোষের ভাবনা এখন বুলবুলের সঙ্গেই পিঙ্কির মাথাতেও সঞ্চারিত হচ্ছিল। আর এখন এর ফলে কোন অপরাধ ঘটতে চলেছে চলুন দেখা যাক। এই দিদি, চা দাও। এত তাড়াতাড়ি হয়ে গেল? ওই দাঁড়াও, এই দিদি এদিকে এসো। কি মিশিয়েছো আমার চায়? আমি কিছু মিশাইনি। এই পিঙ্কি, বলো কি মিশিয়েছো? কিছু না ছোট মা। এই ছুটকি, সোনা, কি মিশিয়েছে এর আমার চায়ে? চায়ে? আমি তো জানি না। এ তো জানেই না। ছাড়ো ছাড়ো। এ কি করছিস তুই? ছাড় ওকে, ছাড়। আরে কি করছো? ছেড়ে দাও ওকে। বলো তাড়াতাড়ি কি মিশিয়েছে চাইতে? ও কিছু জানে না। ছোটি ছোটি কিচ্ছু করেনি। আমি আমি বলছি, আমি 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 মিশিয়েছি চায়ে বাচ্চা নষ্ট করার ওষুধ। তোমার মাথার ভিতর শয়তান এতটা ভেবে নিল যে তুমি এই বাচ্চা দুটোকেও নিজের দলে করে নিয়েছো।
গেলে। তুমি একদম চিন্তা করো না, আমি সুবোধকে কিচ্ছু বলবো না, কারণ এখন আমারও মজা আসছে। এখন তো আমি তোমার সামনেই এই বাচ্চাকে জন্ম দেব আর ওই বাচ্চার আয়াও বানাবো, বুঝেছো? আরে বাবা, এটা তো দিদির মনে হচ্ছে। এই দিদি, এই দিদি, তুমি কি কখনো নাচ শিখেছো? হ্যাঁ? নাচতে পারো? না। ভালোই হয়েছে। আসলে কি জানো তো, আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম। তাহলে এখন আমরা সবাই মিলে তোমার একটা ডান্স দেখব। এই নাও দিলাম গান, নাচো। আরে জোরে জোরে নাচো, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এই পিঙ্কি, দেখেছিস তোর মায়ের নাচ? নাচো, আরে জোরে। হ্যাঁ, এই তো দারুণ হচ্ছে। হ্যাঁ, দারুণ হচ্ছে তো। ছোট মা, মায়ের শ্বাসকষ্ট আছে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে। কি? শুনতে পাচ্ছি না, জোরে বলো। মায়ের শরীর খারাপ, ওনার অ্যাজমা আছে, শ্বাসকষ্ট। এটা চাই? নাও নাও নাও। এটা তুমি তখন পাবে যখন তোমার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। তাহলে যতক্ষণ না তোমার শেষ নিঃশ্বাস বেরোচ্ছে, নাচো। মা, মা। এবারে বুঝেছো? তোমার জীবন এখন আমার হাতে রয়েছে। মা, এই পিঙ্কি, সামলা তোর মাকে। মা, মা সামলাও। আর সহ্য করব না আমি, আর আমি কিচ্ছু সহ্য করব না, আর না। আমি কিছু জানি না, আজকে তুমি তাড়াতাড়ি আসতেই হবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমার বেড়াতে ব্যাস, যেতে ইচ্ছে করছে। ঘুরতে যাবে? ঠিক আছে, চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, আমাদের সম্রাট বাবার খেয়াল রেখো। এখন থেকেই সম্রাট, আর আমি? আরে তুমি তো আমার মহারানী। আচ্ছা ঠিক আছে, আর মন ভোলাতে হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরো। ঠিক আছে, বাই। এই দিদি, আমার জন্য গরম জল করে নিয়ে আসো তো একটু, পায়েতে সেক দিতে হবে।
কি বললি? হ্যাঁ, গরম জল চাস তুই? আমি এক্ষুনি বললাম না গরম জল চাই, নিয়ে আসোনি কেন? কোথায় গরম জল? এখানে গরম জল। পায়ে কি আলতা পরে আছো নাকি? এদিকে নিয়ে এসো গরম জলটা। শুনতে পাও না তুমি? গরম জল আনতে বলেছিলাম আমি। গরম জল চাই, এই নাও। তুই আমার গায়ে গরম জল ঢেলে দিলি? হ্যাঁ? জুলি, 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 কি হচ্ছে তোমার? জুলি, জুলি, আরে বুলবুল, জুলি, জুলি, জুলি। শুধুমাত্র ঘৃণাই এই পরিবারটাকে সম্পূর্ণ নষ্ট করে দিল, আর দুজন নিরীহ নাবালিকা মেয়ের জীবন শেষ হয়ে গেল। সুবোধ পুলিশকে সাক্ষী দিল যে জুলির এই খুনের ঘটনায় বুলবুলের হাত আছে, যার ভিত্তিতে বুলবুলকে তখনই গ্রেপ্তার করা হল। আর বুলবুলের সাক্ষ্যে পিঙ্কির অপরাধের ওপর থেকেও পর্দা সরে গেল। যে অন্যায় বুলবুল আর পিঙ্কি করেছিল তার শাস্তি তো সে পাচ্ছেই, কিন্তু এখন প্রশ্ন এটাই যে এই অপরাধ কি অনেক আগেই আটকানো যেত? পুত্র লাভের আশা সুবোধকে এমনভাবে অন্ধ করে দিয়েছিল যে ওর কাছে বাকি সম্পর্কগুলো কেবল একটা খেলা হয়ে দাঁড়িয়েছিল, আর যার পরিণামে ওর সম্পূর্ণ পরিবারটা ধ্বংস হয়ে গেল। বুলবুলের জোর করে এই সম্পর্কটাকে বাঁচানোর ইচ্ছে, আর পিঙ্কির নিজের আর ওর ছোট বোনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া আশঙ্কা, এই হলো দুটো কারণ যার ফলে সবাই অপরাধের চোরাবালিতে তলিয়ে গেল, আর আজ ওরা জেলের গরাদের পেছনে। এর সঙ্গেই আমি গিরিশ চ্যান ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।